সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে আমার চতুর্থ ক্লাস। তোমরা উপস্থিত থাকছো বা আমার এই ক্লাস দেখছো, এর জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা রাখি তোমরা এই ক্লাসের মধ্য থেকে কিছু শিখতে পারবে, এই আশা ব্যক্ত করে আমি ক্লাসে প্রবেশ করব। তা আমি আমার পরিচয়টা সংক্ষেপে তোমাদেরকে আবারও দিচ্ছি। আমি দেবব্রত কুমার ভট্টাচার্য, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, উপশহর কলেজ, যশোর। আমি তোমাদের সাথে গত ক্লাসে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের একটু ব্যাপক থিওরিটিক্যাল আলোচনা করছিলাম এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান আমি দিয়েছি। আজকের ক্লাসে আমি তোমাদের গাণিতিক সমস্যার সমাধানের একটু ব্যাপক পর্যায়ে রাখছি, অর্থাৎ আজ তোমরা অষ্টম অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে বিভিন্ন অবচয় ধার্যের পদ্ধতি অবলম্বন করে। তা চলো আমরা বোর্ডে ফিরে যাই এবং অঙ্ক সমাধান করতে চেষ্টা করি। একটু লক্ষ্য করি, আমরা গতদিনের আলোচনায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ এই অধ্যায়ের অবচয় সংক্রান্ত অনেক আলোচনায় কিন্তু আমরা করছিলাম। অবচয় ধার্যের পদ্ধতি, গুরুত্ব, প্রয়োজনীয়তা, বিবেচ্য বিষয় এবং পদ্ধতিগুলো আমি আলোচনা করছিলাম। আমি তোমাদেরকে বলছিলাম যে অবচয় ধার্যের দুইটা পদ্ধতি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দুইটা অংশ থেকেই অধিকাংশবার তোমার বোর্ড কোশ্চেনের প্রশ্ন নির্ধারিত হয়ে থাকে। অবচয় ধার্যের পদ্ধতি দুইটো কিন্তু আমি বোর্ডে তোমাদের এখানে উল্লেখ করছি। দেখো, সরল রৈখিক পদ্ধতি, যার অপর একটি নাম হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি, এবং ইংরেজিতে যদি আমরা এটাকে বলি তাহলে হবে স্ট্রেট লাইন মেথড। অর্থাৎ সরল রৈখিক পদ্ধতিতে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। আর একটি পদ্ধতির কথা বলছিলাম, ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই ক্রমহ্রাসমান জের পদ্ধতির আরো কয়েকটি নাম আছে। দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতি যদি আমি ইংরেজিতে বলি তাহলে হবে ডিক্লাইন মেথড বা ডাবল ডিক্লাইন মেথড। এই দুইটা পদ্ধতির উপর ভিত্তি করে এই অষ্টম অধ্যায় থেকে তোমাদের জন্য এক সেট প্রশ্ন নির্ধারিত হয়ে থাকে। তাই আমি একটি কাল্পনিক উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই উদাহরণটিরই আমি গাণিতিক সমস্যার সমাধান করব। তার আগে আমরা একটু জেনে নিই, এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে আমাদেরকে কোন কোন হিসাব করতে হয়। একটু মনোযোগ সহকারে আমরা শুনি। অর্থাৎ এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে তোমাদেরকে অবচয় নির্ণয় করতে হবে। অবচয় নির্ণয় করতে পারলে তোমরা অবচয়ের হার নির্ণয় করতে পারবে। আর অবচয় হার নির্ণয় করা হয়ে গেলে আমাদেরকে কয়েকটি বছরের জাবেদা দাখিলা প্রদান করতে হয়। তারপর আমাদেরকে কয়েকটি খতিয়ান প্রস্তুত করতে হবে। এই খতিয়ান প্রস্তুত তোমাদেরকে কিন্তু নবম দশম শ্রেণী থেকে শিখেছো। অর্থাৎ খতিয়ান প্রস্তুত করতে গেলে আমরা দুইভাবে খতিয়ান প্রস্তুত করতে পারি। একটা হচ্ছে তোমার চলমান জের ছক পদ্ধতি, আর একটা হচ্ছে তোমার টি ছক পদ্ধতি, তাই তো? তাহলে আমরা চলমান জের ছক ও টি ছক পদ্ধতিতে খতিয়ান প্রস্তুত করব কোন কোন হিসাবের তা একটু লক্ষ্য করি। একটি নির্দিষ্ট বছরের তোমাদেরকে অবচয় হিসাব প্রস্তুত করতে বলবে, অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করতে বলবে, যন্ত্রপাতি বা সংশ্লিষ্ট সম্পত্তি হিসাবের উপর খতিয়ান প্রস্তুত করতে বলবে। আর আরো দুইটি হিসাব তোমাদেরকে প্রস্তুত করতে বলতে পারে, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে গেলে আমরা যে আয় ব্যয় হিসাব প্রস্তুত করি আর আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, এই দুইটা জায়গায় কিন্তু আমাদের অবচয় এবং সম্পত্তির প্রভাব দেখাতে হবে। বিশেষ করে আয় ব্যয় হিসাবে পরিচালন ব্যয় হিসেবে অবচয়কে দেখাতে হবে, আর আর্থিক অবস্থার বিবরণীতে আমাদেরকে স্থায়ী সম্পত্তির জায়গায় ওই সম্পত্তির মূল্যর প্রকৃতটা দেখানো আমাদের বিধান রয়েছে। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা অঙ্কের সমাধানের দিকে এগিয়ে যাই। আমি একটি গাণিতিক সমস্যা এখানে উপস্থাপন করছি। তোমরা এই সমস্যার সমাধানটা করতে পারবে যদি আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে তোমরা শোনো এবং এখান থেকে কিছু আয়ত্ত করো। তাহলে আমি অঙ্কটি একটু পড়ছি, যেহেতু আমাকে বোর্ডটা পরিষ্কার করে অঙ্কে যেতে হবে, তাহলে তোমাদেরকে কিন্তু এই অঙ্কটা মনে রাখতে হবে, খাতায় লিখে নিতে হবে, তারপরে আমার এই গাণিতিক সমস্যার দিকে তোমাদেরকে যেতে হবে। তা আমরা একটু শুনি অঙ্কটি আমি কি লিখছি এই বোর্ডে।
জনাব রাজেশ 2015 সালের 1 জানুয়ারি তারিখে 6 লক্ষ টাকার একটি যন্ত্রপাতি ক্রয় করলেন, যার সংস্থাপন ব্যয় 50,000 টাকা, মজুরি ও পরিবহন ব্যয় যথাক্রমে 30,000 টাকা ও 20,000 টাকা। উক্ত যন্ত্রপাতির ভগ্নাবশেষ মূল্য 1 লক্ষ টাকা, আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। এই অঙ্কটি সরল রৈখিক পদ্ধতি ও ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে এই নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে। আমি কোন প্রশ্নে যাচ্ছি, দেখো 2015 সালের অবচয় হিসাব প্রস্তুত করো। তোমরা সরল রৈখিক পদ্ধতি অবলম্বন করে 2015 সালের অবচয় হিসাব প্রস্তুত করতে পারবে। 2015 এবং 16 সালের জাবেদা দাখিলা তোমরা দিতে সক্ষম হবে। 2015 এবং 16 সালের অবচয় হিসাব ও যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করতে পারবে। এছাড়াও আর্থিক অবস্থার বিবরণীতে অর্থাৎ আয় ব্যয় বিবরণীতে তোমরা অবচয়ের পরিমাণ দেখাতে পারবে, আর আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তি পাশে যন্ত্রপাতি হিসাবের পরিমাণ দেখাতে পারবে। তাহলে চলো আমরা একটু গাণিতিক সমস্যার এগিয়ে যাই, এই অঙ্কটিরই সমাধান দেওয়ার চেষ্টা করি। তাহলে আমাদের এই যে হিসাবগুলো আমরা এখন সমাধান করব, তার গাণিতিক সমস্যার সমাধানের দিকে আমরা এগিয়ে যাই। তাহলে আমরা ক নম্বর যে প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করছি, এই প্রশ্নের সমাধানে দেখো 2015 সালের অবচয় নির্ণয় করো। তাহলে আমি যদি সরল রৈখিক পদ্ধতিতে অবচয় প্রস্তুত করি, তাহলে আমি গত ক্লাসে কিন্তু তোমাদেরকে সূত্রটা উপস্থাপন করছিলাম যে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় সমান সমান সম্পত্তির ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য আর তার সাথে আনুমানিক আয়ুষ্কালটা ভাগ দিতে হবে। দেখো আমার অঙ্কের লক্ষ্য করি, সম্পত্তির ক্রয় মূল্য বলতে আমি বলছিলাম বিক্রেতাকে যে মূল্য প্রদান করি সেই মূল্য ছাড়াও উক্ত সম্পত্তি কারবারে ব্যবহারযোগ্য করা পর্যন্ত যত পরিমাণ খরচ হয় তার একত্রে করলে যে মূল্যটা হয় ওটি কিন্তু উক্ত সম্পত্তির ক্রয় মূল্য। তাহলে সেই হিসেবে জনাব রাজেশ 2015 সালের 1 জানুয়ারি তারিখে 6 লক্ষ টাকা কিন্তু একটি পণ্য হয়তো যন্ত্রপাতি ক্রয় করছিল। এই যন্ত্রপাতি সংস্থাপন করতে অর্থাৎ যন্ত্রপাতিটা প্রতিস্থাপন করতে 50,000 টাকা খরচ হয়েছিল, আর মজুরি এবং পরিবহন ব্যয় বাবদ 30,000 টাকা ও 20,000 টাকা কিন্তু ব্যয় হয়েছিল। এই টোটাল মূল্যকে কিন্তু সম্পত্তির ক্রয় মূল্য বলা হয়। তাহলে আমি কত পাচ্ছি সম্পত্তির ক্রয় মূল্য একটু লক্ষ্য করি, 6,50,000, 30,000 আর 20,000 একত্রে হয় 7 লক্ষ টাকা। এই 7 লক্ষ টাকা থেকে আমাদেরকে কিন্তু ভগ্নাবশেষ মূল্য অর্থাৎ একটি নির্দিষ্ট সময় শেষে উক্ত সম্পত্তিটি যে মূল্যে বিক্রি করা যায় উক্ত বিক্রয় মূল্যটা কিন্তু উক্ত সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমার 1 লক্ষ টাকা ভগ্নাবশেষ মূল্য আমি অঙ্কে প্রদর্শন করেছি। তাহলে এই 1 লক্ষ টাকা আমার এখানে বাদ দিতে হচ্ছে। তাহলে 1 লক্ষ টাকা বাদ দেওয়ার পরে আমার যে আয়ুষ্কালটা এখানে দেওয়া আছে দেখো 5 বছর, এই আয়ুষ্কালটা আমি উপস্থাপন করলাম এখানে। তাহলে সবকিছু মিলে বিয়োগ করলে হয় 6 লক্ষ টাকা, আর 5 বছর দ্বারা ভাগ করলে 1,20,000 টাকা। তাহলে আমার ক নম্বর প্রশ্ন ছিল 2015 সালের অবচয় নির্ণয় করো। তাহলে 2015 সালের অবচয়ের পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা। এখন আমরা এই সরল রৈখিক পদ্ধতিতে যে অবচয়টা নির্ণয় করতে পারলাম, উক্ত অবচয় দ্বারা পরবর্তী তোমার প্রশ্নগুলো সমস্যা সমাধান দিতে পারবো। তাহলে আমরা খ নম্বর প্রশ্নের দিকে একটু এগিয়ে যাই। তাহলে আমরা 2015 ও 2016 সালের জাবেদা দাখিলা প্রদান করব। এখন লক্ষ্য করো, এই গাণিতিক সমস্যার অঙ্কটিতে আমরা 2015 সাল এবং 2016 সালের জাবেদা দাখিলা প্রদান করছি। আমরা নবম দশম শ্রেণীতে কিন্তু তোমরা জাবেদা শিখে আসছো, তোমার ছক অঙ্কন করাও শিখেছো। অর্থাৎ একটি জাবেদা প্রস্তুত করতে গেলে তোমার 5টি ঘর কাটতে হয়। দেখো, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, খতিয়ান পৃষ্ঠা, বিবরণ, তারিখ, এই অনুযায়ী আমি ছকটা প্রস্তুত করে আমি জাবেদা দাখিলা প্রদান করব। তবে তোমাদের উদ্দেশ্যে আমার একটি কথা, তোমরা একটু লক্ষ্য করো, যে বছর সম্পত্তিটা ক্রয় করা হয় ওই বছর ওই সম্পত্তির জন্য তোমার 3টি জাবেদা দাখিলা প্রদান করতে হয়, আর পরবর্তী বছরে যদি ক্রয় করা না পড়ে তাহলে তোমাকে 2টি জাবেদা দাখিলা প্রদান করতে হবে।
আমরা যে বছর সম্পত্তি ক্রয় করব সেই বছর সম্পত্তির ক্রয়ের জাবেদা দিব, সেই বছর সম্পত্তির অবচয়ের জাবেদা দিব, আর ওই বছর অবচয়টি পরিচালন ব্যয়ে অন্তর্ভুক্ত করার কারণে আমরা বন্ধকরণের জাবেদা দাখিলাটা প্রদান করব। তাহলে আমি এই অঙ্কের প্রথম জাবেদাটা হয় সম্পত্তি ক্রয়। তাহলে আমি লক্ষ্য করো, এখানে সম্পত্তি ক্রয় করতে আমার ব্যয় হয়েছিল 7 লক্ষ টাকা। এই দিকে লক্ষ্য করো, ক্রয় করতে যে 7 লক্ষ টাকার আমি জাবেদা দাখিলা দিচ্ছি, যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর একটা জিনিস মনে রাখবা, যেহেতু টাকার অঙ্ক যদি বৃহত্তর বা বড় হয় তাহলে কিন্তু সেটা চেকে লেনদেন করতে হয়, কেননা ক্যাশ টাকা অত পরিমাণ তোমার বহন করলে তোমার কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই আমি এই 6 লক্ষ টাকা এটাকে কিন্তু চেক বা ব্যাংকের মাধ্যমে দেখিয়েছি। আর পরবর্তী ক্ষুদ্র যে টাকাগুলো আছে 50,000 টাকা, 30,000 টাকা আর 20,000 টাকা, এই টোটাল 1 লক্ষ টাকাকে আমি নগদান বা ক্যাশ টাকায় দেখিয়েছি। তাহলে আমার জাবেদা দাখিলা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট, তোমার ব্যাংক হিসাব ক্রেডিট 6 লক্ষ টাকা আর নগদান হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। তাহলে আমার 2015 সালের সম্পত্তি ক্রয়ের প্রথম জাবেদা দাখিলা শেষ হলো। এবার আমি ক নম্বর প্রশ্নে আমি কিন্তু অবচয়ের পরিমাণ বের করেছিলাম সরল রৈখিক পদ্ধতিতে। এই সরল রৈখিক পদ্ধতিতে আমার অবচয়ের পরিমাণ আসছিল 1,20,000 টাকা। এই 1,20,000 টাকার জন্য আমার একটি জাবেদা দাখিলা প্রদান করতে হবে। তার জন্য আমার দাখিলাটি হলো অবচয় হিসাব ডেবিট আর অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। তুমি বলতে পারো যে অবচয় হিসাব ডেবিট আর উক্ত সম্পত্তি হিসাব ক্রেডিট এটা কিন্তু এক সময় ছিল, অর্থাৎ এই ব্রিটিশ পদ্ধতিটা পরিবর্তন হয়ে এখন কিন্তু আমেরিকান পদ্ধতিতে গাণিতিক সমস্যার সমাধান করা হচ্ছে। এই কারণে আমরা সম্পত্তির মূল্যকে না কমিয়ে তার বিপরীতে একটি সঞ্চিতি তহবিল সৃষ্টি করছি অবচয় নামে। এই তহবিল যখন পূরণ হয়ে যাবে, সম্পত্তির মূল্য যখন কাছাকাছি চলে যাবে, আমি যখন বিক্রি করে দিব, বিক্রয় মূল্য আর এই অবচয় সঞ্চিতি এক করলে বা লাভ বা ক্ষতি হলে তোমার কিন্তু সম্পত্তির মূল্যের সমান হয়ে যাবে। তাই আমরা এর জন্য আমেরিকান পদ্ধতিতে জাবেদা দাখিলা প্রদান করছি অবচয় হিসাব ডেবিট আর অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে শুনেছ যে বছর সম্পত্তি ক্রয় করা হয় ওই বছরে 3টি জাবেদা দাখিলা প্রদান করতে হয়। আমি ইতোমধ্যে তোমাদের 2টি জাবেদা দাখিলা দিয়েছি। 3 নাম্বার জাবেদা দাখিলা সব রাইটারের বা লেখকের বইতে কিন্তু অন্তর্ভুক্ত নাও থাকতে পারে, তবে কিছু কিছু বইয়ের রাইটারে আছে, আবার কিছু কিছু রাইটার অন্য ধরনের অর্থ বুঝিয়ে ওই তোমার বন্ধের জাবেদা দাখিলাটি প্রদান করেননি। তবু আমি তোমাদেরকে বলবো যে তোমরা যেহেতু অবচয় একটি পরিচালন ব্যয়, ওই হিসাব বৎসর শেষ হয়ে পরবর্তী হিসাব বৎসর আমি নিয়ে যাব না, তার কারণে আমি অবচয়টা বন্ধ করে চলে যাচ্ছি। তাই আমাকে এই জাবেদা দাখিলাটা প্রদান করতে হবে। তাহলে তার জন্য দাখিলাটি হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। আয় সারাংশ হিসাব ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। তাহলে আমি 2015 সালের 3টি জাবেদা দাখিলা কিন্তু প্রদান করে ফেলেছি। এখন আমার প্রশ্নে বলেছে 2016 সালের জাবেদা দাখিলা প্রদান করতে। যেহেতু এই অঙ্কে নতুন কোনো সম্পত্তি ক্রয় করা নেই, তাই আমাদেরকে 2016 সালে জাবেদা দাখিলা হবে 2টি। একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ আমার সম্পত্তি ক্রয়ের এই দাখিলাটি আর থাকছে না। এই দাখিলাটি পরবর্তী বছর অর্থাৎ 2016 সালে আর আসবে না, 2016 সালে আর আসছে না। তাই আমাদেরকে 2016 সালে সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের দাখিলা প্রদান করলে 2015 সালের অবচয়ের সমপরিমাণ দাখিলা দিতে হবে। এর জন্য আমাদের দাখিলাটি হবে অবচয় হিসাব ডেবিট আর অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। মূল্য হবে 1,20,000 টাকা। যেহেতু আমি পূর্বে তোমাদেরকে বলছি সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রত্যেকটি বছর সমান থাকবে যদি নতুন কোনো সম্পত্তি পুনরায় ক্রয় করা না হয়। তাই যেহেতু একটি সম্পত্তি ক্রয় করা হয়েছে, তাই এই 16 সালে আমার জাবেদা দাখিলা হবে 2টি।
একটি হচ্ছে অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট 1,20,000 টাকা। আর দ্বিতীয় জাবেদাটি হবে আয় সারাংশ হিসাব ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট 1,20,000 টাকা। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নের সমস্যাটি সমাধান দিতে সক্ষম হলাম। এখন আমরা গ নাম্বার প্রশ্ন, যেটি আমি এখানে উপস্থাপন করেছি, এটির সমাধান তোমাদের সামনে উপস্থাপন করছি। একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নটি ছিল 2015 ও 2016 সালের অবচয় হিসাব ও যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা এখানে দেখো যন্ত্রপাতি হিসাব, এখানে দেখো অবচয় হিসাব প্রস্তুত করেছি। তাহলে অবচয় হিসাব প্রস্তুত করেছি, তাও আমি টি ছকে। তোমাদেরকে আমি কিন্তু ইতোমধ্যে বলে ফেলেছি যে তোমরা চলমান জের ছকেও করতে পারবে, তোমরা টি ছকেও অঙ্কটির সমাধান করতে পারবা, অর্থাৎ খতিয়ান দুভাবে করা যায়। তবে তোমরা একটু টি ছকে অঙ্কটি সমাধান করাটাই শ্রেয়, জের ছকে করলে সমস্যা নাই। তাহলে আমি অবচয় হিসাবে টি ছকের সমস্যাটা তোমার সমাধান করেছি। দেখো অবচয় হিসাব আমি কিন্তু জাবেদার থেকেই খতিয়ানগুলো করতে হয়। তাহলে আমাদের জাবেদায় আমি লিখেছিলাম অবচয় হিসাব ডেবিট আর অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। তাহলে আমি যেহেতু অবচয় করছি, তাহলে আমাকে কিন্তু বিপরীত নামটি লিখতে হয়। তাহলে অবচয় ডেবিট হয়েছিল বলে তার পাশে দেখো অবচয় সঞ্চিতি হিসাব আমি লিখেছি 1,20,000 টাকা। পরবর্তী জাবেদাটি ছিল আমার আয় সারাংশ ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। তাহলে সেক্ষেত্রে অবচয় ক্রেডিট হওয়ার কারণে আমার ক্রেডিট পাশে, অর্থাৎ লক্ষ্য করো, তাহলে ক্রেডিট পাশে আমি উপস্থাপন করছি বিপরীত নাম আয় সারাংশ লিখে। আয় সারাংশ লিখে আমি 1,20,000 টাকা উপস্থাপন করেছি। তাহলে 2015 সালে আমার ডেবিট এবং ক্রেডিট উভয় পাশ ইকুয়াল হওয়ায় কোনো জের থাকছে না। ঠিক অনুরূপ ভাবে তোমরা 2016 সালের হিসাবটাও এভাবেই করতে পারবে, যে অবচয় সঞ্চিতি তোমার বাম পাশে এবং আয় সারাংশ ডান পাশে দিয়ে তোমার সমস্যাটির সমাধান হয়ে যাবে। যদি এভাবে আরো কয়েকটি বছর তোমার বলে, তাহলে ঠিক এইভাবেই তোমরা সমস্যাটির সমাধান করতে পারবে। এখন আমি অবচয়ের কাজ সম্পূর্ণ করে যন্ত্রপাতি হিসাবের কাজটি একটু এই পাশে দেখিয়েছি, তোমরা লক্ষ্য করো। যন্ত্রপাতি হিসাবের জন্য আমি টি ছক অঙ্কন করেছি এবং আমার যে জাবেদা আমরা প্রস্তুত করেছিলাম তোমার খ দাগের প্রশ্নে, সেই অনুযায়ী আমাকে খতিয়ানটি প্রস্তুত করতে হচ্ছে। এক্ষেত্রে আমি যন্ত্রপাতি হিসাবে ঠিক বিপরীত নামটি কি আমি লিখব, কারণ আমি যন্ত্রপাতি হিসাব ডেবিট করেছিলাম আর তোমার ব্যাংক হিসাব ক্রেডিট করেছিলাম 6 লক্ষ টাকা আর নগদান হিসাব ক্রেডিট করেছিলাম 1 লক্ষ টাকা। এই দেখো আমি ব্যাংক হিসাব লিখেছি 6 লক্ষ, আমি নগদান হিসাব লিখেছি 1 লক্ষ, সব মিলে 7 লক্ষ। যেহেতু সম্পত্তির মূল্য আমি হ্রাস করছি না, আমেরিকান পদ্ধতিতে আমি অঙ্কটি সমাধান করছি, এই কারণে আমার জের হিসেবে 7 লক্ষ টাকা থেকে যাচ্ছে। এভাবে প্রত্যেকটি বছর আমার জের হিসেবে ওই টাকার অঙ্কটি দেখাতে হবে। যে কয় বছরের অঙ্ক তোমাদের করতে বলবে, তোমরা ঠিক সেই কয় বছর এভাবে টি ছকে যদি অঙ্কটি সমাধান করো, তাহলে এভাবে জের আকারে দেখাতে পারো। আর যদি মনে করো না আমরা চলমান জের ছকে অঙ্কের সমাধান করব, তাহলে কিন্তু তুমি প্রথম বছরে ওই 7 লক্ষ টাকা দেখিয়ে পরবর্তী বছরগুলো উদ্বৃত্ত লিখে জেরের ঘরে 7 লক্ষ দেখিয়ে গেলে হয়ে যাবে। অনুরূপভাবে অবচয় হিসাব করলেও তোমার জের ছকে যদি করো, তাহলে প্রথমে ডেবিট জের হবে 1,20,000, পরবর্তীতে ডেবিট ক্রেডিট হয়ে আর জের থাকবে না। এইভাবে প্রত্যেকটি বছর তোমার চলমান জের ছকেও অঙ্কটির খতিয়ান অঙ্কন করা যাবে। তাহলে আমি যে কাল্পনিক অঙ্কটি এখানে উপস্থাপন করেছিলাম, এই অঙ্কের জন্য আমি 3টি প্রশ্ন এখানে দেখিয়েছি। ঠিক এভাবেই একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য প্রশ্নপত্রে সেট আপ করা হবে। তাহলে তোমরা এভাবে একটি গাণিতিক সমস্যা সমাধান করলে একটি 10 মার্কের পূর্ণাঙ্গ অঙ্ক তুমি করতে পারছো। যেমন ক দাগের জন্য তোমাদের জন্য 2 মার্কস দিতে পারে, আর খ দাগের জন্য দিতে পারে 4, আর গ দাগের জন্য দিতে পারে 4। এভাবে মোট 10 মার্কের একটি সৃজনশীল প্রশ্ন কিন্তু সমাধান হয়ে যেতে পারে সরল রৈখিক পদ্ধতি অথবা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। আমি কিন্তু সমস্যাটির সমাধান দেখিয়েছি সরল রৈখিক পদ্ধতিতে। তোমরা ভালোভাবেই জানো সময় স্বল্পতার কারণে আর একটি ক্লাসে সকল সমস্যার সমাধান একদিনে দেওয়া সম্ভব হয় না। তাই আমি তোমাদেরকে আজ সরল রৈখিক পদ্ধতিতে অঙ্কটির সমস্যার সমাধান দেখিয়েছি।
ক্রমহ্রাসমান জের পদ্ধতির সমস্যার সমাধান আমি অন্য আর একটা দিন তোমাদের কাছে দিয়ে যাব। তবে আমি আজ চলে যাচ্ছি, এটাই শেষ নয়, আবার ফিরে আসব তোমাদের সামনে নতুন কোনো দিনে, নতুন কোনো সময়, নতুন কোনো অঙ্ক নিয়ে। তাই তোমাদের কাছে অনুরোধ থাকছে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত ক্লাস উপভোগ করবে। ধন্যবাদ তোমাদের সকলকে, ভালো থাকো।